অন্য কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে পড়ে গেল স্ত্রী। কয়েক ধাপ গড়িয়ে গিয়ে সজোরে ধাক্কা খেল একটা জায়গায়। জ্ঞান হারাতে হারাতে ও শুনতে পেল একটা ক্ষীণ পুরুষ কণ্ঠস্বর ওর নাম ধরে ডাকছে। শ্রী, শ্রী, হ্যাঁ শ্রী, শ্রী শুনতে পাচ্ছিস? শ্রী? আচ্ছা, সৌন্দর্য কি কেবল গায়ের রঙে, নাকি মনের গভীরে লুকিয়ে থাকা এক মায়াবী আলোয়? কোনটা? এই প্রশ্নটা করছি তার কারণ আজকের গল্পে এই প্রশ্নের এবং এই প্রশ্নকে কেন্দ্র করে এক ধরনের সামাজিক চিত্র আপনারা দেখবেন। দুটো মানুষের ভালোবাসার কথা। আজ আমরা শুনব এক অন্যরকম অনুভূতির গল্প। সুচিস্মিতা গোস্বামীর লেখা রূপসাগরের পাড়ে। নমস্কার, আমি অচ্যুতা। আপনারা শুনছেন গল্প ভার্স স্টুডিও। আপনাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই ভালোবাসা ও হাইপ আমাদের পরবর্তী কাজগুলোর অনুপ্রেরণা। আর আমাদের কাজকে সরাসরি সাপোর্ট করতে চাইলে আপনারা নিচের থ্যাঙ্কস অপশনটি ব্যবহার করে ডোনেট করতে পারেন। তাহলে চলুন হারিয়ে যাওয়া যাক আজকের গল্পের অলিগলিতে। শুরু হচ্ছে সুচিস্মিতা গোস্বামীর লেখা রূপসাগরের পাড়ে। মস্ত বড় একটা ঘরের 4টে কোণায় খুব হালকা নীল রঙের 4টে আলো জ্বলছে। ঘরের একদিকে একটা বেশ জোরালো বৈদ্যুতিক আলো রয়েছে বটে, তবে আপাতত সেটা বন্ধ। ঘরের ঠিক মাঝ বরাবর একটা বিশাল আকার ক্যানভাসে ফুটে উঠেছে বাঁশি হাতে নীল মাধবের ছবি। আলো আঁধারির খেলায় অপূর্ব লাগছে সেই চিত্রপট। একজন তরুণ চিত্রকর বসে রয়েছে ঠিক তার সামনে। তার মুখে এই মুহূর্তে বিজয়ের চওড়া হাসি। বহু পরিশ্রমের পর অবশেষে সে সাফল্য অর্জন করেছে। ছবিটা তাকে যে আঁকতে দিয়েছিল তার চাহিদা এবং শর্তের ঠিক বিপরীত অভিমুখে গিয়ে অপূর্ব ছবিখানা ফুটিয়ে তুলেছে চিত্রকর। আসলে সে যে শিল্পী। ছবিটা আঁকতে দিয়েছিল তার এক বন্ধু। নতুন ঘরের হালকা রঙের দেওয়ালে সে ছবিটা সাজিয়ে রাখবে। যাবার আগে বন্ধু বলে গিয়েছিল, এখন যেরকম কৃষ্ণ ঠাকুরের ছবি হয় না, ওই যেমন ধর ক্যালেন্ডারে থাকে, বেশ ফর্সা উজ্জ্বল হলদেটে রং হয় কৃষ্ণ ঠাকুরের, তেমনটা করে দিস। চিত্রকর নীরবে হাসে। আজ সে নীলমাধবের যে ছবি এঁকেছে তাতে তার গাত্রবর্ণ গাঢ় নীল, বর্ষায় ঘনিয়ে আসা কালো মেঘের মতো। তার চারিদিকে ছড়িয়ে পড়েছে আভা, যাতে মিশে আছে সমস্ত রাত্রি জুড়ে থাকা চাঁদ এবং তারাদের সম্মিলিত আলো। কি অপূর্ব মায়াবী লাগছে ছবিখানা। ছবিটা যখন তার বন্ধু নিতে আসবে, ঠিক এইভাবেই হালকা আলোর সামনে চিত্রকর তাকে সেটা দেখাবে। নিশ্চয়ই তাক লেগে যাবে ছেলেটার। এমন সুন্দর নীলমাধবের ছবি আগে কি কখনো সে দেখেছে? ভাবতেই চিত্রকরের মুখে আবার একটা চওড়া হাসি ফুটে উঠল। ছবিটার পেছনে অনেক খাটতে হয়েছে তাকে। ক্যানভাসের নিচের মেঝে জুড়ে তেল রং আর কালি ছড়িয়ে রয়েছে। চিত্রকরের গায়ের রং কাঁচা সোনার মতো। তার গৌরবর্ণ মুখে প্রতিনিয়ত খেলা করে চলেছে এক অদ্ভুত রহস্যময় প্রশান্তি। বর্ষার পুঞ্জীভূত মেঘের মতো রহস্যময় রং সে বড্ড ভালোবাসে। কয়েকটা লম্বা শ্বাস ছেড়ে আপন মনেই চিত্রকর বলে উঠল, এই পৃথিবীতে সকলেই সুন্দরের পূজারী। সমস্যা কেবল একটাই, অধিকাংশ জনই জানে না যে সুন্দরের উপাসনা আসলে ঠিক কিভাবে করতে হয়। আর তার চেয়েও বড় সমস্যা, বেশিরভাগ মানুষের চোখে আজীবনকাল সৌন্দর্য নামক এই অমৃত অধরাই থাকে। মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের দোতলার একটা ঘরে সাজগোজের এক গাদা সরঞ্জাম নিয়ে বসেছিল রাজশ্রী আর ময়ূরী। ময়ূরীর গায়ে একটা নীল রঙের শাড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সব মিলিয়ে ওর সাজ প্রায় কমপ্লিট। রাজশ্রীর দিকে বারবার ফিরে তাকাচ্ছিল ময়ূরী। কোনো কিছুই তার যেন ঠিক পছন্দ হচ্ছে না।
অনেক কষ্টে শান্তিনিকেতন থেকে কিনে আনা একটা এস্থেটিক সাদা শাড়ি তার পছন্দসই হয়েছে বটে, তবে জুয়েলারির ক্ষেত্রে নৈব চ। প্রায় আধ ঘন্টা ধরে সে এটা ওটা পরে আয়নার সামনে নিজেকে দেখছে, তারপর ঠোঁট উল্টে আবার সেগুলো খুলে রাখছে। ময়ূরের শেষটায় খানিকটা বিরক্ত হয়ে বলল, কি রে, তুই আদৌ কিছু পড়বি নাকি? ময়ূরীকে কথা শেষ করতে না দিয়ে রাজশ্রী বলল, না, একটাও ভালো লাগছে না। আমি এমনিতে যে সোনার কানের দুল দুটো পরে থাকি ওগুলোই পরে নিচ্ছি। শোন না, তুই আমাকে একটা সানস্ক্রিন দে। শুধু সানস্ক্রিন? তার চেয়ে বরং একটা লাইট ফাউন্ডেশন আছে আমার কাছে, ওটা ইউজ কর। তাতে দেখতেও একটু ভালো লাগবে, গর্জিয়াস লাগবে। বললাম তো সানস্ক্রিন, ওটাই দে। গর্জিয়াস লাগার কোনো দরকার নেই, আমি যেমন তেমন লাগলেই হলো। নেহাত কদিন রাত জেগে কাজ করে করে মুখের পাশে চোখের নিচে কালি পড়ে গেছে, তাই ওটা একটু সানস্ক্রিন লাগিয়ে কাজল পরবো, না হলে এমনিই যেতাম। এই শোন, তুই কলেজের ফ্রেশার্সে যাচ্ছিস, কোনো ধর্মসভায় যাচ্ছিস না। সে যাই হোক, আমার বেশি সাজতে ভালো লাগে না, আর সাজলে আমাকে তেমন ভালোও লাগে না। ময়ূরী কিছুক্ষণ হা করে ওর দিকে তাকিয়ে রইল। রাজশ্রীর মুখশ্রী বেশ সুন্দর। মেকআপ করলে কিংবা গয়না পরলে তাকে দেখতে ভালো না লাগার যে ঠিক কী কারণ থাকতে পারে, প্রথম কয়েক মুহূর্ত সেটা যেন বুঝতেই পারল না ময়ূরী। তারপরেই ও ভেবে দেখল রাজশ্রীর গায়ের রংটা একটু বেশি চাপা, কিন্তু তাই বলে সাজতে ভালোবাসবে না? ওর মতো সাহসী আধুনিকা স্মার্ট মেয়ের কাছ থেকে এহেন উত্তর পেয়ে যেন ময়ূরী বেজায় ঘাবড়ে গেল। রাজশ্রীর ডাকনাম শ্রী। পরিবার পরিজন বন্ধু বান্ধব এমনকি হোস্টেলের সকলেও ওকে এই নামেই ডাকে। মা এবং বাবার দু নয়নের মণি শ্রী। ছোটবেলা থেকেই লেখাপড়া, গান বাজনা কিংবা কবিতা লেখায় সে দুরন্ত। শুধু বাড়িতে কেন, স্কুলের স্যার ম্যামরাও চোখে হারাতেন ওকে। ছেলেবেলা থেকেই সব কাজ নিখুঁতভাবে করতে চায় শ্রী। খাতার হাতের লেখা থেকে শুরু করে বিছানার চাদর গোছানো অবধি সমস্ত কিছু নিখুঁত এবং পরিপাটি না হওয়া পর্যন্ত ওর শান্তি হয় না। স্বল্পভাষী হলেও শ্রী কিন্তু ইন্ট্রোভার্ট নয়। স্কুলের সমস্ত ডিবেট কিংবা কুইজ কম্পিটিশনে জিতে প্রাইজ কুড়িয়ে বাড়ির বসার ঘরটা ভরিয়ে তুলেছে ও। এহেন স্মার্ট আত্মবিশ্বাসী মেয়ের মনের অন্তঃস্থলে সর্বক্ষণ যে এইরকম একটা অদ্ভুত বোকা বোকা ইনফেরিয়রিটি কমপ্লেক্স প্রতিনিয়ত তাকে কুড়ে খেতে পারে, তা ওর আশেপাশের বেশিরভাগ মানুষেরই জানবার কথা নয়। হ্যাঁ, রাজশ্রীর মনের মধ্যে এক গভীর শূন্যতা আছে। সেখান থেকে রক্তক্ষরণ হয় প্রতিনিয়ত। হীনমন্যতায় ভোগেও। গায়ের রং চাপা বলে হীনমন্যতায় ভোগাটা স্ত্রীর মতো মেয়ের পক্ষে মানায় না। ছেলেবেলা থেকে বাবা ওকে একেবারে সোনার ছাঁচে ঢেলে গড়েছেন। এলাকার সেরা শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠিয়েছেন ওকে। গরমের ছুটিতে একটা গল্পের বইয়ের আবদার করলে 10টা কিনে এনে দিয়েছেন। আরও যা যা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দুর্মূল্য হলো সুশিক্ষা, আদর্শ এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেবার অপার স্বাধীনতা। অনেক মানুষেরই ভাগ্যে এমন শৈশব জোটে না। তাও কেন এমন দুর্বলতা বাসা বেঁধেছে ওর মনে? বাবার মতন আত্মবিশ্বাসী আর মহান হতে কেন পারছে না ও? বাবার গায়ের রঙও তো কালো, কই সেসব নিয়ে তো কোনো হেলদোল নেই বাবার। তাহলে শ্রী কেন এত দুর্বল মনে মনে? ছেলেবেলা থেকে বেশ কিছু ঘটনা ঘটেছিল, খুবই তুচ্ছ সেই ঘটনা, তবে শ্রীর মনে সকলের অজান্তেই গভীর ক্ষত তৈরি করেছিল সেই ঘটনাগুলো। ক্ষতগুলো শোকায়নি, বরং সময়ের সাথে সাথে আরও বড় দগদগে ঘায়ে পরিণত হয়েছে। লেখাপড়ায় শ্রী বরাবরই এক্সেলেন্ট। শ্রীর দিদি রিমঝিম ছিল, আবার একেবারেই তার উল্টো। ক্লাসে ফার্স্ট হওয়া তো দূরের কথা, কোনো মতে টেনে টুনে পাশ করত সে। শ্রীরা ছেলেবেলায় ওদের দেশের বাড়ির গ্রামে থাকত। সেই সময় পাড়ার মহিলারা কতই না আদর করত ওর দিদিকে। দিদি ছেলেবেলা থেকে দেখতে বড্ড সুন্দর, সুন্দর অবশ্য স্ত্রীও, তবে ওর গায়ের রং
দিদির মতো দুধে আলতা নয়। স্ত্রীর মনে হতো সকলে যেন ওর কথা কেমন ভুলে যাচ্ছে মাঝে মাঝে, ওকে যেন দেখতেই পায় না কেউ। একদিন কিছু একটা কারণে রাগের চোটে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিল স্ত্রী। তখন ওর বয়সেই 12 কিংবা 13 হবে। গ্রামের একজন ঠোঁট কাটা মহিলা বাড়িতে এসেছিলেন তখন। এঁটো খাবার কোনোভাবে তার গায়ে গিয়ে পড়ে। রাগের মাথায় তিনি তখন বলেছিলেন, মেয়ের দেমাগ দেখো, একেই কায় কয়লার মতো রং, তাই আবার এত দেমাগ। কথাগুলো খুব আস্তে আস্তে বললেও সেগুলো শুনতে পেয়েছিল ও। পরের কয়েকদিন মনটা বড্ড খারাপ হয়েছিল স্ত্রীর। ঘটনা শুনে স্ত্রীর মা অনেক সাপসাপান্ত করেছিলেন ওই মহিলাকে। আরেকটা ঘটনা ঘটেছিল একবার, স্ত্রীর এখনো স্পষ্ট মনে আছে সেই কথা। তখন ওর বয়স ওই 7 কি 8 বছর হবে। মা দুটো ছোট ছোট গাউন এনেছিলেন ওদের জন্য, একটা টুকটুকে লাল, অন্যটা সাদা রঙের। স্ত্রী খুব করে বায়না করেছিল ওই লাল গাউনটাই পরবে। মা কয়েকবার ভালো কথায় বুঝিয়েও ছিলেন। তারপর কথা না শুনলে তিনি ধমক দিয়ে উঠে বলেছিলেন, ওরকম ক্যাটক্যাটে লাল রঙের গাউন তোকে মানাবে না, ওটা দিদির জন্য এনেছি, তোমার জন্য অত সুন্দর একটা সাদা গাউন আনা হয়েছে, ওটা পরো। স্ত্রী অগত্যা সেটাই পরেছিল। এখনো বুঝতে পারে লাল গাউনটা সত্যিই ওকে মানাতো না। এখন হলে হয়তো সাদা রঙেরটাই ওর বেশি পছন্দ হতো। তবে সেদিন ওর বড্ড মন খারাপ হয়েছিল। ছেলে মানুষ শ্রীর লাল রঙের গাউনটা বড্ড পছন্দ ছিল তখন। ওর তখন মনে হয়েছিল দিদিকে তো দিব্যি মানাচ্ছে জামাটা, তাহলে ওকে মানাবে না কেন? ও কি তবে দিদির মতো অতখানি সুন্দর নয়? ক্ষতর বীজ সেই বয়সেই বোনা হয়ে গিয়েছিল স্ত্রীর মনে। হয়তো উপযুক্ত জল এবং পরিচর্যার অভাবে একদিন সেই বীজ ঠিক মরেও যেত, যদি না অরুণাভ বলে ছেলেটা ওর জীবনে আসতো। রাজশ্রী তখন সবেমাত্র মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ উঠেছে। পড়াশোনার বড্ড চাপ তখন। 6টা প্রাইভেট টিউশনের পাশাপাশি নেট পরীক্ষার কোচিং চলছে পুরো দমে। ছেলেটার সাথে কোচিং সেন্টারেই আলাপ হয়েছিল শ্রীর। প্রথম প্রথম বন্ধুর মতো ওর সাথে মিশলেও ভালো লাগাটা তৈরি হয়েছিল ঠিক কিছুদিন পর থেকে। রাজশ্রী শিওর ছিল অরুণাভরও ওকে ভালো লাগে। প্রায় নিজের হাতে তৈরি নোটস দিত ওকে শ্রী। অরুণাভ ওকে যেন চোখে হারাতো সেই সময়। স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছিল যখন ও শুনেছিল লাবণ্য বলে একটা মেয়ের সাথে অরুণাভর অ্যাফেয়ার চলছে। মাথাটা গরম হয়ে গিয়েছিল ওর। এতদিন তার মানে অরুণাভ ওর সঙ্গে ফ্লার্ট করে গেছে কেবল। রাগের মাথায় 2-4টে কথাও শুনিয়েছিল সে। তারপর থেকে স্ত্রী মাঝে মাঝে লক্ষ্য করত অরুণাভর বন্ধুরা ওকে নিয়ে আড়ালে ঠাট্টা তামাশা করছে। তাদের মধ্যে কেউ কেউ ওরও বন্ধু। দম বন্ধ কান্নায় বুকের ভেতরটা ভারী হয়ে আসতো স্ত্রীর। লাবণ্যর গায়ের রঙ দিদির মতোই, দুধে আলতা, ধবধবে ফর্সা। স্ত্রীর মনে তখন থেকেই দৃঢ় বিশ্বাস জন্মালো অরুণাভ ওকে ছেড়ে লাবণ্যর সাথে সম্পর্ক জড়ানোর একটাই কারণ, ওর ডার্ক কমপ্লেকশন। না হলে তো কোনো দিক দিয়ে লাবণ্য স্ত্রীর ধারে কাছেও ঘেঁষে না। তখন থেকেই রাজশ্রী মনে প্রাণে এটা বিশ্বাস করে চলেছে যে কালো মেয়েরা কেবল কালো নয়, বেশিরভাগ মানুষের চোখেই তারা অসুন্দরও বটে। স্কুলের মতো কলেজেও সকলের মধ্যমণি স্ত্রী। প্রফেসররা ওর প্রশংসায় সর্বদা পঞ্চমুখ। ডিপার্টমেন্টে যাওয়া কিংবা আসার পথে প্রায় দিনে ওর এক বা একাধিক প্রেমপত্র লাভ হয়। সেগুলো দেখে স্ত্রী নিরুত্তাপ হয়ে হালকা হাসে। তারপর নিজের মনেই বলে ওঠে, কলেজটাকে সবাই নাটকের রঙ্গমঞ্চ মনে করে। হ্যাঁ, ভালোবাসা না চাই, ভালোবাসে, তাও নাকি আবার ওকে। এই সবই এরা করে নিজ নিজ স্বার্থে, কেউ টাইম পাস করার জন্য, কেউ আবার কলেজ টপারের কাছাকাছি ঘেঁষার জন্য।
স্ত্রীকে খাঁটি ভালোবাসা দেওয়ার লোক এই পৃথিবীতে মাত্র কয়েকজন, মা, বাবা, দিদি আর ময়ূরীর মতো হাতে গোনা কিছু বন্ধু। বাকিদের মধ্যে কিছু সংখ্যক মানুষের ওপর জেলাস। বাকিরা সবাই হয়তো এটাই বিশ্বাস করে যে স্ত্রী কেবল লেখাপড়া করার জন্যই জন্মেছে, ভালোবাসা কিংবা আদর এসবের কোনো প্রয়োজনই নেই ওর। আবার কেউ কেউ হয়তো করুণাও করে ওকে। ওর ইচ্ছে করে কলেজের নিপা কিংবা অহনার মতো হতে, ফর্সা ঝলমলে সকলের কাঙ্ক্ষিত। স্ত্রীকেও সবাই চায়, তবে হয়তো কিছু সময়ের জন্য, হয়তো নিজস্ব কোনো স্বার্থে। স্ত্রী অন্তত তাই বিশ্বাস করে। বাবা স্ত্রীর এমন হীনমন্যতার কথা শুনলে হয় রাগ করবেন, নয়তো দুঃখ পাবেন। কিন্তু তিনি তো আর জানেন না অরুণাভর কথা। তিনি জানেন না যে স্ত্রীকে লাল শাড়িতে মানায় না, তাই হাজার হাজার অরুণাভ, নিপা, স্ত্রী তারা ওকে ফেলনা মনে করে। কেউ ভালোবাসার প্রস্তাব নিয়ে এলে ওর তাকে মেকি বলে সন্দেহ হয়, না বাবার মতন মহৎ নয়। তাই যা ওর জীবনে নেই বা যা কোনোদিন পাওয়া সম্ভব নয়, তার জন্যই ওর মন কাঁদতে থাকে। কি রে, তোর হলো না সেজে গুজেই যাবি তাহলে ঠিক করলি? ময়ূরের কথায় চিন্তায় ছেদ পড়ল শ্রীর। হ্যাঁ, হালকা সেজেই যাব, আমার ন্যাচারাল মেকআপই ভালো লাগে। শ্রী আর ময়ূরী ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিলে ওদের অহনার সঙ্গে দেখা হলো। শ্রীর দিকে তাকিয়ে অহনা বলল, বাহ, বেশ মিষ্টি লাগছে তো শ্রীকে। ওর মুখটা অবশ্য এমনিতেও খুব মিষ্টি। অহনার কথায় শ্রী মুচকি হাসল বটে, কিন্তু মনে মনে ভাবল, এইসব প্রশংসা সব আসলে মেকি। সরস্বতী পুজো আসতে আর মাত্র 5 দিন বাকি। শ্রী এখন ভীষণ ব্যস্ত। কলেজের পুজোর আলপনা দেওয়া থেকে শুরু করে হোস্টেলের দেওয়ালে সুন্দর ছবি আঁকা, প্যান্ডেল ডেকোরেশনের প্ল্যানিং, সব দায়িত্বই পড়েছে ওর ঘাড়ে। হোস্টেলের বাইরে একটা সাইকেল স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ মাথার কাছে একটা হালকা আঘাত অনুভব করে ঘুরে তাকিয়ে দেখল কৃষ্ণেন্দু এসেছে। প্রায় সাথে সাথেই একটা হালকা লালচে হাসি ফেলে গেল ওর সারা মুখে। 5 মিনিট লেট হয়ে গেল। যেগুলো আনতে বলেছিলাম এনেছিস? অবশ্যই ম্যাডাম, না হলে কি আর আস্ত থাকবো আমি? বাই দ্য ওয়ে, জানিস আজকে আসার সময় অভিজিতের সঙ্গে দেখা হলো। ও কি বলছিল জানিস? বলছিল, থাক, আর বলতে হবে না, আমার আগেই সব শোনা হয়ে গেছে। ময়ূরী আমাকে আগেই বলেছে। তা সবই যখন জানিস হ্যাঁ বললেই পারতিস। ছেলেটা তো দেখলাম তোর জন্য পুরো দিওয়ানা। চিন্তা করিস না, বেশি দিন থাকবে না। কোনো অপসরীর দেখা পেতে দে আগে। হতেও তো পারে তোকেই ওর অপসরই মনে হয়। হ্যাঁ, হতেও পারে, তবে কারোর মনে হওয়াটা তো আর সত্যি নয়। সত্যিটা একদিন ঠিকই প্রকাশ পায়, সময় হলে মাথায় ভালোভাবে ঢুকেও যায় সেটা। আচ্ছা তুই এমন কেন বলতো শ্রী? মানে শেষ অবধি করবিটা কি তুই? কাউকেই জীবনে অ্যাকসেপ্ট করবি না? আচ্ছা অরুণাভর শোকে কি সারা জীবন সন্ন্যাস ধর্ম পালন করবি? একদম একদম বাজে বকবি না। তোকে কে বলেছে আমি অরুণাবর্ষকে মূর্ছ যাচ্ছি? এইসব ফালতু ছেলেদের প্রপোজাল অ্যাকসেপ্ট করে বেড়াবো বলে এত কষ্ট করে নিট ক্র্যাক করেছিলাম। আমার লাইফের একটা মোটো আছে কৃষ্ণেন্দু, আর তোদের কেন এটা মনে হয় যে প্রেম, বিয়ে এসব ছাড়া লাইফ ইনকমপ্লিট? বাপ রে বাপ, সারা জীবন আনম্যারিড থাকবি? এত দূর ভেবে ফেলেছিস এখনই? কেন রে ভাই, আমার যেন কেন মনে হচ্ছিল ওই অভিজিৎ ছেলেটার উপর তুই একটু বেশি খাপ্পা হয়ে আছিস। হ্যাঁ, তা রাখবো না? ছেলেটা আমাকে তোষামোদি করার জন্য যা ইচ্ছে তাই বলেছিল, আমি নাকি বিশ্ব সুন্দরী। শ্রীয়ের কথা শুনে কৃষ্ণেন্দু হো হো করে হেসে উঠল। আজও মেয়ে তুই শ্রী। পৃথিবীতে এমন কোনো মেয়ে বোধহয় নেই যাকে সুন্দরী বললে সে খুশি হয় না। তুই এক পিসে আছিস বুঝলি, কঠোর, রসবোধ শূন্য একজন ইয়াং লেডি। তুই ইয়াং টপার। কৃষ্ণেন্দুর কথা শুনে মনটা একটু খারাপ হলো শ্রীর। অন্য কেউ ওকে এই কথা বললে হয়তো গায়েই মাখত না ও, কিন্তু তাই বলে কৃষ্ণেন্দু? ও চোখেও পড়ল না শ্রীয়ের মনের ভেতরটা?
অবশ্য শ্রী কৃষ্ণেন্দুর কাছ থেকে যা আশা করেছে সেটা ওর করা উচিত নয়। অরুণাভর মতো পৃথিবীর অধিকাংশ পুরুষই সৌন্দর্যের পূজারী, সেই কথা শ্রী এখন মুহূর্তে উপলব্ধি করে। হাঁটতে হাঁটতে কৃষ্ণেন্দু আবার বলে উঠল, শোন, আজকে ডেকোরেশনের কাজ শেষ হলে একবার তোকে আমার সঙ্গে যেতে হবে। আবার কোথায়? বেড়াতে নিয়ে যাবে বুঝি? দেখ, বাজে বকিস না। আমার শ্যুটের জন্য একজন মডেল দরকার। মানে আমি ঠিক যেরকম লুক চাইছি তার জন্য একটা মডেল তোকে চুজ করে দিতে হবে। মা, মডেল চুজ করার জন্য আবার আমার কি দরকার? এত সুন্দর সুন্দর মেয়ে আছে কলেজে, তুই চোখে দেখতে পাস না? না, আমার দ্বারাও সব হবে না, তোকে একবার যেতে হবে। এত সুন্দর স্কেচ আঁকিস তুই, আমার একমাত্র মুশকিল আসান তুই। আমি তো আর তোর মতো ফটোগ্রাফার নই, এসব আমার থেকে ভালো তুইই করতে পারবি। বেকার নিয়ে যাচ্ছিস আমাকে। আচ্ছা কৃষ্ণেন্দু, তুই ডাক্তারি কেন পড়তে এসেছিলি বলতো? এমনিতেও তুই নামকরা ফটোগ্রাফারই হবি ভবিষ্যতে। ডাক্তারি না পড়তে এসে সারাদিন ফটোগ্রাফি নিয়ে পড়ে থাকলে বাড়িতে কি আর আমাকে আস্ত রাখতে ভাবছিস? তাছাড়া তুই কি মনে করিস শ্রী, আমি ভালো ডাক্তার হতে পারবো না? এতটাই অকর্মণ্য মনে হয় তোর আমাকে? ভালো ডাক্তার হতে পারবি কিনা জানি না, তবে তোর যা ডেডিকেশন, ভালো ফটোগ্রাফার অবশ্যই হতে পারবি। বাই দ্য ওয়ে, তোর কি সেমিস্টারের কোনো নোট লাগবে? না মানে 4টে ক্লাস তো এই ফটোগ্রাফির নাম করে অ্যাটেন্ড করিসনি, এখন পরীক্ষায় ওগুলো এলে পারবি। না 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 না, আমি কোনো মতেই ক্লাস টপারের থেকে নোট নেব না। হয়তো তুই আবার ভাববি আমি নোটসের জন্যই তোকে ওয়াইলিং করি, তোর পেছনে পেছনে ঘুরি। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কৃষ্ণেন্দু। আমি কি সবসময় এরকম ভাবি নাকি? তুই আমার সম্পর্কে কি ভাবিস বলতো? বিরক্ত লাগে আমার। ওই বোকা বোকা ছেলেগুলোকে মাথায় তুলি না বলে তোর এত রাগ কিসের বলতো? তুই ছেলে আর ওরাও ছেলে বলে। কৃষ্ণেন্দু স্ত্রীর কথা শুনে মিটি মিটি হাসতে থাকে। দেখ, সব ছেলেরা কিন্তু একরকম হয় না শ্রী। সবাই তোকে তোষামদি করছে, তোর সাথে অভিনয় করছে, এমনটা ভাবা কিন্তু একদমই উচিত নয়। তোষামোদি করছে না, অভিনয় করছে না? হ্যাঁ, তাহলে দয়া করছে হয়তো। ঘরের হালকা রঙিন আলোগুলো জেলে ক্যানভাসের সামনে আবার বসেছে চিত্রকর। আজ সে নিজের সবটুকু ঢেলে দিয়েছে তার ছবির মধ্যে। নিচে কোথাও একটা কোনো মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। কাসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে, মৃদু সুগন্ধ মাঝে মাঝে ভেসে আসছে নাকে। তরুণ চিত্রকরের ক্যানভাসে আজ ফুটে উঠেছে এক অদ্ভুত রহস্যময় নারী মূর্তি। তার হাতে একটা পদ্মের কুঁড়ি, মায়াবী দুটো চোখের পাশে নেমে এসেছে এক রাশ ঘন কালো কোকড়ানো চুল। রাতের আকাশের মতো রহস্যময়ী সে নারীর সারা শরীরে ছড়িয়ে আছে এক অদ্ভুত কোমল শ্যামলিমা। তরুণ চিত্রকর তার বাঁধানো খাতায় লিখে চলল, সৌন্দর্যের কোনো নাম হয় না, কোনো বাঁধন হয় না। এই পৃথিবীতে যারা এই সত্য জানে তারাই মহান শিল্পী হয়ে উঠতে পারে, তা সে চিত্রশিল্পী হোক কিংবা ভালোবাসার মতো ভোজবাজির কারিগর। মানুষ বড় অদ্ভুত জীব। বেটে লম্বা সাদা কালোই সৌন্দর্যকে তারা বেঁধে রাখতে চায়। জ্যামিতির আকার আকৃতির মতো বাধা ধরা সৌন্দর্যের গণ্ডির বাইরে বেরিয়ে আসতে হয় একজন চিত্রকরকে। ঈশ্বরও একজন নিপুণ শিল্পী। তার শিল্প মানুষের তৈরি গতানুগতিক সৌন্দর্যের রীতি মানে না। সেই কারণেই তার সৃষ্টি এত সুন্দর। কৃষ্ণেন্দু স্টুডিওতে এসে বসেছিল শ্রী। ভাড়া নেওয়া মেশ বাড়িতে একটা এক্সট্রা ঘর নিয়ে কোনো মতে কৃষ্ণেন্দু বানিয়েছে এই স্টুডিওটা। মডেল শ্যুট করব, এই নিয়ে এটা হবে আমার 4 নম্বর শ্যুট। ওই দেখ, ওখানে ওই দেওয়ালটায় আমার সব ফটোগ্রাফিগুলো সাজানো আছে, দেখ দেখ। তা এবারে কীরকম মডেল চাইছিস তুই? একজন সাদা মাটা বৈষ্ণবীর মতো করে মডেলকে সাজাবো, তারপর তার কিছু ছবি তুলব। একটা বেশ অন্যরকম লুক ক্রিয়েট করতে হবে, বুঝলি? একবারে সফট সুন্দর একটা লুক। মডেলের চোখ দুটো খুব সুন্দর হওয়া চাই, একটু একটু মায়াবী। আমি একজন মেকআপ আর্টিস্টও হায়ার করেছি, উনিও আসবেন। আপাতত তোকে যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে থেকে একজনকে চুজ কর, যাকে এই লুকটায় বেশ ভালো মানাবে।
শ্রী কৃষ্ণেন্দুর ল্যাপটপ থেকে প্রায় সব মডেলের ছবিগুলোই দেখল, তারপর ঠোঁট উল্টে বলল, না না, আমার একজনকেও ঠিক মনে ধরছে না। তুই যেরকম ডেসক্রিপশন দিচ্ছিস তাতে এদের কাউকে মানাবে বলে মনে হচ্ছে না আমার। শ্রীয়ের কথা শুনে কৃষ্ণেন্দু বেশ গম্ভীর মুখে সেখান থেকে উঠে চলে এলো। প্রায় মিনিট 15 পর হন্তদন্ত হয়ে আবার ফিরে এলো সে। তারপর খুব উত্তেজিত হয়ে বলল, রাইট, পেয়ে গেছি, আমার মডেলকে আমি পেয়ে গেছি। দূর বেকার এত জায়গায় আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এত সুন্দর দুটো ব্রাইট চোখ আছে তোর। হ্যাঁ, তুই তুই একদম তুই পারফেক্ট আমার শ্যুটের জন্য। আমি? না না, আমি এসব শুটে নেই, আমি পারবো না। নেই বললে হবে না শ্রী, তুই একমাত্র যাকে আমার এই শ্যুটের জন্য মানাবে। পারবো না বললে তো হবে না, তোকে পারতেই হবে। কৃষ্ণেন্দুর এই আকস্মিক কাকুতি মিনতিতে শ্রীয়ের মনের ভেতরে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনটা যেন দপ করে উঠল হঠাৎ। আজ এই একটা শ্যুটের জন্য কৃষ্ণেন্দুর ওকে প্রয়োজন? এমনিতে তো কত উদাসীন কৃষ্ণেন্দু ওর প্রতি। আগের কোনো শ্যুটের জন্য তো পারফেক্ট মনে হয়নি ওকে কৃষ্ণেন্দুর। আজ হঠাৎ এই মুহূর্তে এত জোরাজোরি কেবল আজকের এই একটা ছবি তোলার জন্য? নিজেকে একটা আস্ত পরীক্ষাগারের গিনিপিগ মনে হতে লাগলো শ্রীর। খানিকটা মেজাজ দেখিয়েও বলে উঠল, বললাম তো এসব শ্যুট আমি করতে পারবো না। দরকারের সময় কেবল সবার আমাকে মনে পড়ে। কলেজে 1000টা সুন্দরী মেয়ে আছে, তাদের মধ্যে থেকে কাউকে একজনকে খুঁজে নে তোর শ্যুটের জন্য। আমাকে এসবের মধ্যে জড়াস না প্লিজ। কথাগুলো ঝড়ের গতিতে বলে সেখান থেকে চলে গেল শ্রী। ইস, শ্রীটা আবার আমাকে ভুল বুঝলো, একেবারে ভুল বুঝলো। সরস্বতী পুজোর দিন সকালে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরে কোকড়া ভিজে চুল পিঠের ওপর ছড়িয়ে ময়ূরীর সাথে বেরোলো শ্রী। আজ নিজের সাজ নিয়েও ভীষণ স্যাটিসফাইড। মাত্র 2 দিন আগে কৃষ্ণেন্দু শ্যুট মডেল হিসেবে কাজ করেছে ও। অনেক কষ্টে কৃষ্ণেন্দু রাজি করিয়েছিল ওকে। হোস্টেলে ফিরে এসে শ্রীয়েরও মনে হয়েছিল কাজটা ও মোটেই ঠিক করেনি। যতই হোক কৃষ্ণেন্দু ওর তো খুব ভালো বন্ধু, তাই পরে কৃষ্ণেন্দুকে ফোন করে সরিও বলেছিল। আর তারপর কৃষ্ণেন্দুর জোড়াজুড়িতে অবশেষে রাজি হয়েছিল শ্যুটের জন্য। শ্যুটটা নাকি সত্যি দুর্দান্ত হয়েছে। মেকআপ আর্টিস্ট মিস বসু একেবারে আপ্লুত হয়ে বলে উঠেছিলেন, মিস রাজশ্রী, আপনার কিন্তু মডেলিংটা নিয়ে ভাবা উচিত। কথাটা মনে পড়তেই হাসি পেল শ্রীর। সত্যি ওর গায়ের কালো রং উনি দিব্যি সুন্দর করে তুলেছিলেন মেকআপে, কিন্তু মনের মধ্যে জমে থাকা এত বছরের কালি, এত বছরের অনিশ্চয়তা, হীনমন্যতা, সেসব কি আদেও কখনো ঘুচবে? সরস্বতী পুজোর আমেজটা এমনই যে মনটা এমনিই ভালো হয়ে যায়। হাঁটতে হাঁটতে ময়ূরী হঠাৎ বলে উঠল, এই একটা ব্যাপার জানিস? কি ব্যাপার বলতো? আজ কলেজে সিনিয়র দাদারা একটা ব্যাপার ঘটাবে। আমাদের ক্লাসের জাতীয় ক্রাশ কৃষ্ণেন্দুকে পাকড়াও করবে ওরা। হ্যাঁ রে, আমাদের কৃষ্ণেন্দুকে। ব্যাটা নাকি কয়েকদিন ধরে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখছে। আজ ওকে ধরে পেট থেকে নামটা আদায় করবে ওরা। আমাকে অনিমেষদা বলেছে ঠিক সময় পৌঁছে যেতে। কি রে, তুই যাবি না? ড্রামাটা দেখবি না? ময়ূরের কথা শুনে কৃষ্ণেন্দুর ওপর মনে মনে একটু রাগই হলো শ্রীর। কৃষ্ণেন্দুর জীবনে যে কেউ আছে সেই কথা তো ও জানে না। কৃষ্ণেন্দু ওকে এ ব্যাপারে কিছু বলার প্রয়োজনই মনে করেনি তার মানে। কি রে, চল চল, অনিমেষদা আমাকে একটু আগেই ফোন করেছিল। হাঁটতে হাঁটতে যখন ওরা দুজন কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে, শ্রীর ফোনটা টুংটাং শব্দে হঠাৎ বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই কৃষ্ণেন্দুর গলা শোনা গেল। হ্যালো শ্রী, তোর ফোনে ফটোগুলো পাঠিয়েছি। দুর্ধর্ষ হয়েছে ছবিগুলো। আমি জোর দিয়ে বলতে পারি এটা আমার ড্রিম প্রজেক্ট। এখনই দেখ, ফোনটা খুলে দেখ দেখ। ফোন খুলে ছবিগুলো দেখতে আপনার থেকেই মনটা ভালো হয়ে উঠল শ্রীর। আজ জীবনে প্রথমবারের জন্য নিজেকে অপরূপ সুন্দর মনে হচ্ছে ওর। পারফেক্ট মেকআপ, পারফেক্ট কস্টিউম, আর তার সাথে তার পারফেক্ট শট। তবে এই সব কিছুর জন্যই কৃষ্ণেন্দুকেই বাহবা দিতে ইচ্ছে হলো ওর।
ওই লুকের জন্য কী ধরনের মেকআপে ওকে মানাবে তার সব ডিটেলস কৃষ্ণেন্দু দিয়েছিল মেকআপ আর্টিস্টকে। সত্যি কিভাবে জানলো ছেলেটা কোথায় কতটুকু দিলে ওকে মানাবে? সত্যি আর্টিস্টের চোখ বটে। মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল স্ত্রীর। কলেজে মণ্ডপের সামনে পৌঁছে ওরা দেখলো এক মজার দৃশ্য। কৃষ্ণেন্দুকে ঘিরে ধরেছে কয়েকজন সিনিয়র দাদা দিদি। ওদের দাবি হলো আজই বলতে হবে ওর স্বপ্নের সেই রাজকুমারীকে যাকে নিয়ে ও লুকিয়ে লুকিয়ে কবিতা লেখে। আজ কৃষ্ণেন্দু ব্যাটা বেশ গাড্ডায় পড়েছে। স্ত্রী দেখলো অনিমেষ তার চেপে ধরেছে কৃষ্ণেন্দুকে। খুব তো লুকিয়ে লুকিয়ে কবিতা লেখা, হ্যাঁ? আজ হয় নাম বলবি, নয় হোস্টেলে তোর ব্যবস্থা করা হবে। এবার একটা কলেজের পাঁচিল, বাথরুমের দেওয়াল কোনো জায়গা ছাড়েনি। সারা জীবন যে ছেলে কেবল ছবি এঁকে এসেছে, তার নাকি হঠাৎ আজ কাব্য জেগেছে। বিশ্বাস করো দাদা, আমি এখন তার নাম বলতে পারবো না। পারবো না বললে তো হবে না বাছাধন। এই না গোলাপ, এই লাল টুকটুকে গোলাপ দিয়ে তোমাকে আজ তাকে প্রপোজ করতে হবে। সে যদি এখানেই থাকে তাহলে ভালো, আর নয়তো চলো আমাদের সঙ্গে। যেখানেই সে থাকুক না কেন তাকে খুঁজে বার করা হবে। না বললে কিন্তু আজ আমরা তোকে ছাড়ছি না, তোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে আজ। কৃষ্ণেন্দু বুঝতে পারল সে বেজায় সমস্যায় পড়েছে। খুব করুণ চোখমুখ করে আশেপাশে একবার তাকিয়ে দেখে নিল সে। তারপর ভয়ে ভয়ে হাতে তুলে নিল গোলাপটা। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো যখন, আমি ওকে প্রপোজ করছি। স্ত্রীর বিরক্ত লাগছিল, মনে মনে হয়তো কষ্টও হচ্ছিল। এইসব হই হট্টগোলের থেকে চোখ সরিয়ে মণ্ডপের দিকে তাকিয়েছিল সে। হঠাৎ ওর কানে এলো সবাই মিলে হই হই করে চিৎকার করে উঠেছে। সামনের দিকে তাকাতেই চমকে উঠল স্ত্রী। ওর সামনে হাঁটু কেড়ে বসে আছে কৃষ্ণেন্দু, আর ওর হাতে ধরা রয়েছে একটা তাজা গোলাপ। আই লাভ ইউ শ্রী। স্ত্রীর পায়ের তলার মাটিটা সরে গেল। ওর সামনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণেন্দু। ও চোখের দিকে তাকিয়ে দেখল শ্রী, না সেখানে তো কোনো ভেজাল আছে বলে মনে হয় না। পরক্ষণেই দু চোখ অন্যত্র সরিয়ে নিল শ্রী, আর তখনই ও চোখের সামনে ভেসে উঠল ক্লাস 11-এর সেই দিনগুলো। অরুণাবর ঠোঁটের সেই ব্যঙ্গাত্মক বাঁকা হাসিটা, ওকে নিয়ে সহপাঠীদের ঠাট্টা তামাশা, ভালোবাসার অভিনয় তো অরুণাভও করেছিল। না, কৃষ্ণেন্দু আসলে ওকে ভালোবাসে না। সকলের কথায় নিজের মাথা বাঁচাতেই ও মিথ্যের আশ্রয় নিয়েছে। সাফল্যে মোরা জীবনে থেকেও রাজশ্রীর অন্তরাত্মা জানে ওর গায়ের রংটা চাপা। যতই স্মার্ট আর মডার্ন হোক, যতই মিষ্টি দেখতে লাগুক, ওকে গায়ের রং কালো হওয়ার অদৃশ্য প্রাচীন তকমাটা গা থেকে মুছে ফেলা কি অতটাই সহজ? আসল ভালোবাসা আসলে কেউ খোঁজে না। হাসি মুখে ঘুরে বেড়ানো মানুষের মনের কালো অন্ধকার দিকটা এতদিনে দেখে ফেলেছে শ্রী। কৃষ্ণেন্দুও তাদের দলেই পড়ে। ভীষণ রাগে আর অভিমানে সর্বাঙ্গ জ্বলে উঠল শ্রী। নিজের হাতের দিকে তাকিয়েও দেখল কৃষ্ণেন্দু ততক্ষণে গোলাপ ফুলটা সেখানে গুঁজে দিয়েছে। এক ঝটকায় সেটাকে ছুঁড়ে ফেলে ওখান থেকে ছুটে চলে গেল শ্রী। চলে যেতে যেতে ওর কানে ভেসে এলো এলোমেলো কয়েকটা কণ্ঠস্বর। কৃষ্ণেন্দুর মতো ছেলেকে রিজেক্ট করে কাজটা কিন্তু মোটেই ঠিক করলু না শ্রী। মেয়েটা পাগল নাকি? কলেজ টপার তো, তাই দিমাগ হয়েছে খুব। কৃষ্ণেন্দুর মতো একটা ভালো ছেলেকে কেউ রিজেক্ট করে? মণ্ডপ থেকে নেমে দ্রুত সিঁড়িতে উঠল শ্রী। আরও একটা সিঁড়ি নেমে ওকে কলেজের বাইরে বেরোতে হবে। না, অরুণাবকে যে সুযোগও দিয়েছিল কৃষ্ণেন্দুকে আর তা কখনোই দেবে না। খুব দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ অনুভব করলো ওর পা পিছলে গেছে। অন্য কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে পড়ে গেল শ্রী। কয়েক ধাপ গড়িয়ে গিয়ে সজোরে ধাক্কা খেলো একটা জায়গায়। জ্ঞান হারাতে হারাতে ও শুনতে পেলেও একটা ক্ষীণ পুরুষ কণ্ঠস্বর ওর নাম ধরে ডাকছে। শ্রী, শ্রী, হ্যাঁ শ্রী, শ্রী শুনতে পাচ্ছিস? শ্রী?
স্ত্রীকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। কৃষ্ণেন্দু, ময়ূরী সহ বেশ কিছু বন্ধুবান্ধবরা মিলে ওকে ভর্তি করেছে। বাড়িতেও খবর দেওয়া হয়েছে, তবে বাড়ি থেকে এখনো কেউ এসে পৌঁছয়নি। হাসপাতালের করিডোরে একটা চেয়ারে বসে পুরনো কথা মনে করছিল কৃষ্ণেন্দু। স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ঠিক এই কারণেই স্ত্রীকে কখনো কথাগুলো বলে উঠতে পারেনি। ফার্স্ট ইয়ারে সে প্রথম দিন থেকে একটু একটু করে স্ত্রী ওর জীবনের সবটা হয়ে উঠেছে। ওর করা ছোট ছোট যত্ন, ভালোবাসা, খুনসুটি, ভরসা, বন্ধুত্ব সবটা মিলিয়ে স্ত্রী ওর কাছে অসাধারণ। পৃথিবীর কোনো ঝলমলে সৌন্দর্য তাকে ছাপিয়ে যেতে পারবে না কখনো। কিন্তু স্ত্রী তো সেই কথা কখনোই বিশ্বাস করবে না। আর এই কথাটা জেনেই কৃষ্ণেন্দু এত দিন চুপ ছিল, কিন্তু শেষ অবধি ঠেকাতে পারল না অঘটনটা। ডিউটিতে থাকা একজন নার্স হঠাৎ স্ত্রীর নাম ধরে এসে ডাকাডাকি করলো। তারপর বলল, পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেকটা, ব্লাড দিতে হবে। হ্যাঁ, আমি দেবো ব্লাড। ওর আর আমার ব্লাড গ্রুপ সেম। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে ডেকে নেব। আবার আগের চেয়ারে এসে বসলো কৃষ্ণেন্দু। নিজের মোবাইলটা বের করে দেখতে লাগলো ছবিগুলো। কি অপূর্ব মায়াবী লাগছে স্ত্রীকে। ঠিক এরকম ভাবেই তো কৃষ্ণেন্দু ওকে দেখতে চেয়েছিল। পুরো শ্যুটটা তো আসলে ওর জন্যই করা। মডেলের খোঁজাখুঁজির একটা নাটক, তারপর কত কষ্টে স্ত্রীকে রাজি করানো। আচ্ছা, স্ত্রী কি আদেও কোনোদিনও বুঝবে ওর মনের কথাটা? কখনো কি বিশ্বাস করতে পারবে যে ভালোবাসা সৌন্দর্যের বাধা মানে না? কারণ ভালোবাসা নিজেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। নার্স আবার ফিরে এসে ওকে ডাকছে। ফোনটা পকেটে রেখে এগিয়ে চলল কৃষ্ণেন্দু। স্ত্রীর এখন ব্লাড প্রয়োজন। আজ দোল। স্ত্রী হাওড়ার একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। ময়ূরীর বর্ণনা মিলে যাচ্ছে, এটাই তার মানে কৃষ্ণেন্দুদের বাড়ি। আজ 1 মাস হয়ে গেল কৃষ্ণেন্দু কলেজ অ্যাটেন্ড করেনি। একবার ওর বাড়ির লোক এসে নাকি জানিয়েছে যে ওর শরীর ভীষণ অসুস্থ। এভাবে কামাই করতে থাকলে তো সেমিস্টার ড্রপ দিতে হবে ওকে, অনেকখানি পিছিয়েও পড়বে। সুস্থ হয়ে ওঠার পর ময়ূরীর মুখ থেকে সবটা শুনেছিল শ্রী। স্ত্রীর অসুস্থতায় কৃষ্ণেন্দু চোখের জল বাঁধ মানেনি। কৃষ্ণেন্দুই ওকে রক্ত দিয়েছে। ময়ূরীর কথা শ্রী অক্ষরে অক্ষরে বিশ্বাস করে। সেদিন কি সত্যিই কৃষ্ণেন্দু মজা করে স্ত্রীকে গোলাপটা দিয়েছিল? সে যাই হোক না কেন, কৃষ্ণেন্দু স্ত্রীর একজন প্রকৃত বন্ধু। আর একজন প্রকৃত বন্ধুর থেকে মূল্যবান পৃথিবীতে আর কিছুই হয় না, সেই কথাটা স্ত্রী জানে। কৃষ্ণেন্দু যে ওর ওপর অভিমান করে আছে সেটাও বুঝেছিল বারবার ফোন করার পরেও যখন সে ফোনটা ধরেনি। ময়ূরীর বাড়ি কৃষ্ণেন্দুদের পাড়াতেই। খবর নিয়েও বলেছিল কৃষ্ণেন্দুর জ্বরে প্রায় 10-15 দিন কাবু হয়ে পড়েছিল বটে, তবে ফোন রিসিভ না করার মতো এত অসুস্থ সে এখন নয়। অগত্যা শ্রী ঠিক করলো নিজেই যাবে কৃষ্ণেন্দুদের বাড়ি। ময়ূরীর কাছে শুনেছে কৃষ্ণেন্দু পরিবারের লোকেরা অত্যন্ত সজ্জন ব্যক্তি। তাছাড়া ময়ূরী নিজেও পরের বাসেই আসছে, সুতরাং কোনো অসুবিধা হবে না জেনে শ্রী একাই চলে এসেছে আজ। বাড়িতে প্রবেশ করে একটা অল্প বয়সী মেয়ের সঙ্গে দেখা হলো শ্রীর। পরিচয় হলো। এই মেয়েটা হলো কৃষ্ণেন্দুর বোন। প্রাথমিক আলাপ পরিচয়ের পর যখন জানতে পারল শ্রী কৃষ্ণেন্দুর বন্ধু, তখন মেয়েটা হাসি মুখেই বলল, দাদা তো এখন বাড়িতে নেই, একটু বাইরে গিয়েছে। তুমি চাইলে উপরের ঘরে দাদার গ্যালারির রুমে গিয়ে বসতে পারো। মেয়েটার কথা মতো শ্রী যথারীতি বাড়ির দোতলার নির্দিষ্ট একটা ঘরে এসে পৌঁছল। মেয়েটাও এলো সঙ্গে। তারপর ঘরের জানলাটা খুলে দিয়ে বলল, তুমি বসো, আমি একটু আসছি। এতদিন হাজার কাকুতি মিনতি করেও যা শ্রী দেখতে পায়নি আজ তার দেখা পেল। কৃষ্ণেন্দুর হাতে আঁকা অদ্ভুত সুন্দর সব অয়েল পেইন্টিংগুলো। আর তার মধ্যে একটার দিকে তাকিয়ে তাজ্জব বনে গেল শ্রী। ঘরের বাঁ দিকের দেওয়ালের সবচেয়ে বড় একটা ফ্রেমে টাঙানো রয়েছে একটা ছবি। ছবিটা একজন তরুণীর।
বর্ষার জমা মেঘের মতো গায়ের রং সেমের, পরনে একটা হালকা নীল রঙের শাড়ি, আর মাথার কোঁকড়ানো চুলগুলো সমুদ্রের এলোমেলো ঢেউয়ের মতো ছড়িয়ে রয়েছে। অদ্ভুত মায়াবী লাগছিল ছবিটা। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শ্রী অনুভব করল ওর দু চোখের পাতা ভিজে এসেছে। ওর মনে পড়ল কৃষ্ণেন্দু একবার ওকে বলেছিল, আমার গ্যালারি ঘরের বাঁদিকের দেওয়ালে আমার জীবনের সব থেকে মূল্যবান আর প্রিয় ছবিটা আমি সাজিয়ে রেখেছি। সময় হলে তোকে একদিন দেখাবো, তবে এখন কোনো মতেই নয়। আরে আমাকে মোবাইলে তো একবার দেখাতে পারিস, ছবিটা নিশ্চয়ই তোর মোবাইলে তোলা আছে। বললাম তো, এখন দেখানো যাবে না। ছবিটার সামনে দাঁড়িয়ে স্ত্রীর মনে হলো জীবনে প্রথমবারও নিজের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফ্রেমে টাঙানো বিশাল ছবিটা রানীর মতো আধিপত্য বিস্তার করেছে এই ঘরে। ওই ছবিটা তো আসলে ওরই ছবি। ছবির ওই তরুণীর দুই চোখে চোখ রেখে স্ত্রী মনে মনে ভাবলো, এতখানি আত্মবিশ্বাস, এতখানি আনন্দ আছে বলেই কি ছবি স্ত্রী এতখানি সুন্দর? আর বাস্তবে স্ত্রী, সে তো তার মনের অন্ধকার পেরিয়ে কখনোই চিনতেই পারল না তার সবচেয়ে কাছের মানুষটাকে, যে তাকে তার সাম্রাজ্যের সম্রাজ্ঞী করে রেখেছে, তাকে চিনতে ভুল করল স্ত্রী। সন্ধে নেমে এসেছিল। দোতলার কৃষ্ণেন্দুর সাধের ছবি ঘর ছেড়ে ধীরে ধীরে নিচে নেমে এলো শ্রী। নিচে একটা সাজানো সুন্দর মন্দিরে রাধা গোবিন্দের পুজো শুরু হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে শ্রী দেখল অদ্ভুত সুন্দর এক কৃষ্ণ ঠাকুরের মূর্তি। পুঞ্জীভূত বর্ষার মেঘের মতো ঘন রহস্যময় উজ্জ্বল তার গায়ের রং। একবার তাকালে চোখ ফেরাতে ইচ্ছা করে না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে স্ত্রীর মনে হলো এত দিন ধরে জমে থাকা ওর মনের অন্ধকার পর্দাটা ধীরে ধীরে সরে যাচ্ছে। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনার নামই কি তবে মুক্তি? রাজশ্রীর মনের সেই অন্ধকার পর্দা কি আর সত্যি সরে গেল? সুন্দরের এই উপাসনা চলুক আমাদের সবার মনে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও অডিও স্টোরি পেতে গল্প ভার্স স্টুডিওকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে ভালোবেসে পাশে দাঁড়াতে চাইলে নিচের থ্যাঙ্কস বাটনের মাধ্যমে ডোনেট করতে পারেন। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পের আসরে। ভালো থাকবেন, ধন্যবাদ।